ফিলিস্তিনে এতদিন যে যুদ্ধ তারা সংগঠিত করেছে, ইসলামী যে দেশগুলো আছে, আরব দেশগুলো, এদেরকে বিভক্ত করার মধ্যে যে দ্বন্দ্বটা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই ইসরায়েলের সেটেল করার, তখন এটা আরেকটা সুযোগ হিসেবে ব্রিটিশ পলিসি নিল, সেখানে আমেরিকান পলিসি এদেরকে সহায়তা করলো। ইরান যখন একটা কনস্টিটিউশনাল রেভলিউশন হলো অর্থাৎ 1906-এ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাহবুব সৈকত শুভেচ্ছা সহ প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, আপনারা জানেন যে আমরা মাই টিভি সংলাপে সমসাময়িক প্রসঙ্গ নিয়ে কথা বলি। আজ আমরা আলোচনা করব, আপনারা খুব উদ্বেগের সাথে এবং উদ্বিগ্নতার সাথে আপনারা শুধু নয়, সারা বিশ্বের মানুষ যেদিকে তাকিয়ে আছে তা হচ্ছে যে বর্বর ইসরায়েল ফিলিস্তিনি জনগণের উপর গাজাকে ধ্বংস করার পরে ইসরায়েলের দিকে তাদের যে চোখ এবং ইসরায়েলের সেই ধ্বংস করার জন্য তারা যে ইরানের দিকে যে আবার এগিয়ে যাচ্ছে, ইরানের মানুষের উপর মুহুর্মুহুর তাদের সেই মরণাস্ত্র ফেলছে, সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। বিষয়ের শিরোনাম হচ্ছে বিশ্বযুদ্ধের দিকে কি এগোচ্ছে পৃথিবী। স্টুডিওতে উপস্থিত রয়েছেন, পরিচয় করে দিচ্ছি, আমার বাঁ পাশে রয়েছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আমসা আমিন, সাবেক রাষ্ট্রদূত এবং নিরাপত্তা বিশ্লেষক। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ স্যার। এবং একই সাথে রয়েছেন বাঁ পাশে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ফজলুল হালিম রানা। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমি প্রথমেই আপনাকে দিয়ে শুরু করি। ফজলুল হালিম রানা, আমাদের সবারই প্রশ্ন আসলে, তারপরও যে জায়গাটি আমরা যেতে চাই, গোটা বিশ্বের মানুষ যতই চায় যে না পৃথিবীতে কোনোভাবেই হানাহানি, বিদ্বেষ, হিংসা না থাকুক, সেখানে আমরা সভ্য এই পৃথিবী, সভ্য দেশ যাদেরকে মনে করি, সেই সভ্যতার মুখোশধারীরাই একে একে এই দেশগুলোর মানুষকে মেরে ফেলছে। একটা অস্ত্রের আঘাতে শত শত মানুষের, লাখ লাখ মানুষের প্রাণ যাচ্ছে। প্রশ্নটি হচ্ছে যে ইসরায়েল এক গাজাকে ধ্বংসের পরে আবার ইরানের দিকে, তেহরানের দিকে নজর দিয়েছে। কেন এই যুদ্ধ? এই যুদ্ধটা কেন? দেখুন, আমার কাছে যেটা মনে হয় প্রথমত সেটা হচ্ছে যে এই যুদ্ধ এই মুহূর্তে কেন, এই প্রশ্নের উত্তর হচ্ছে যে ইসরায়েল মনে করে, আপনি যেমনটা বলছিলেন যে প্যালেস্টাইন কিংবা ফিলিস্তিনে এতদিন যে যুদ্ধ তারা সংগঠিত করেছে তার পিছনে ছিল হামাস এবং হচ্ছে গিয়ে আপনার হিজবুল্লাহ এবং তার সাথে হচ্ছে হুতিস, এবং এই তিনটি সংগঠনকেই ইসরায়েল মনে করে যে ইরান এদেরকে আপনার সমরাস্ত্র, অর্থনৈতিক সহায়তা ইত্যাদি প্রদান করে এবং এক ধরনের ইসরায়েলের সাথে তারা প্রক্সি ওয়ারে লিপ্ত রয়েছে, অর্থাৎ যেটাকে আমরা ছায়াযুদ্ধ বলছি। তো যে কারণে তারা এখন ফিলিস্তিনে যেহেতু একটা পর্যায়ে পৌঁছেছে, অর্থাৎ তারা তাদের যে গোল কিংবা তাদের যে ডেস্টিনেশন, এখানে আপনি যেমন বলছিলেন যে নির্মমভাবে মানুষকে হত্যা করে এখন শুধুমাত্র আপনার গাজা স্ট্রিপে ভূমি ছাড়া আসলে কিছুই নেই। তো সেই জায়গা থেকে তারা এখন তাদের কনসেন্ট্রেশন ইরানে। এখন প্রশ্ন হলো যে ইরান কেন টার্গেট? যেমনটা আমি বলছিলাম যে এদের এই সংগঠনগুলোকে তারা মনে করে যে ইরান এদেরকে জিয়ে রাখে এবং বিভিন্ন সময় এদেরকে ব্যবহার করে। তো ঠিক তেমনি এরা আরও একটা জিনিস মনে করে যে আপনার ইরান প্রতিষ্ঠার পরে, অর্থাৎ যদি আমরা একটু পিছনের দিকে তাকাই, ইরানের আপনি একটা যে ব্যবস্থা ছিল 1906 পর্যন্ত, সেই পর্যন্ত কিন্তু যে ব্যবস্থা ছিল সেই ব্যবস্থায় আপনার রাষ্ট্র কাঠামো, সেখানে ইসরায়েলের তৎকালীন সময়ে তার যে নতুন করে পৃথিবীতে আবির্ভাব, মধ্যপ্রাচ্যের মানচিত্রের পেটের মধ্যে, সেই সব বিষয়ে তখন কিন্তু তাদের কোনো কনসেন্ট্রেশন ছিল না। কিন্তু যখন দেখা গেল যে ইরান যখন একটা কনস্টিটিউশনাল রেভলিউশন হলো অর্থাৎ 1906-এ, এবং তারপরে রাজতান্ত্রিক একটা শাসন ব্যবস্থা, এবং আমরা অনেকেই জানি এটা যে আপনার রাজা মোহাম্মদ রেজা শাহ পাহলভি, অর্থাৎ তার 1979-তে তার প্রস্থানের পূর্ব মুহূর্ত পর্যন্ত এদের সাথে কিন্তু ইরানের, তখনকার ইসরায়েলের সাথে ইরানের কিন্তু একটা সুসম্পর্ক ছিল। কিন্তু ইসরায়েল মনে করে এই 1979-র পরে, অর্থাৎ যখন ইরান ইসলামিক রিপাবলিক হলো এবং আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির হাত ধরে, তখন থেকে তারা মনে করে যে এরা এক ধরনের বিলায়েতে ফকিহ বলে এদেরকে, অর্থাৎ তাদের যে কনস্টিটিউশন নতুন করে তৈরি করলো, সেই কনস্টিটিউশনে মানে শিয়াদের এক ধরনের প্রাধান্য
এবং তাদের সরাসরি ইসরায়েল নামক যে রাষ্ট্র রয়েছে তার অস্তিত্বকে অস্বীকার, এবং তাদের সুস্পষ্ট কিছু নীতিমালাও রয়েছে কিংবা ঘোষণাও রয়েছে। অর্থাৎ আধুনিক যে ইসলামিক রিপাবলিক অফ ইরান যার কথা আমি বলছি, তো সেই জায়গায় যখন ইসরায়েল মনে করে যে তার রাষ্ট্র ব্যবস্থা কিংবা তার স্বকীয়তা এবং তার রাষ্ট্র হিসেবে যে তার অধিকার, এই পুরো বিষয়গুলোই হচ্ছে এখনকার যে ইরানের যে শাসকগণ রয়েছেন তাদের কাছে হুমকির মুখে। যে কারণে আপনি দেখতে পাবেন ইতিহাসের দিক তাকালে যে এই রেজিম আসার পরে অর্থাৎ 1979 থেকে এখন পর্যন্ত তারা বহুবার এদের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে এবং একে অন্যকে বিভিন্ন সময়ে আঘাত করে কিংবা বিভিন্ন রকমের বাক্যবাণে অথবা এই রকমের প্রক্সি ওয়ারে টানা আমরা বলতে পারি যে ব্যাক টু ব্যাক লেগেই রয়েছে। সর্বোপরি তারা যেটা এবার করেছে, এবারে তাদের এতক্ষণ যেটা আমি বললাম এটা হলো আদর্শগত কিংবা ধর্মীয় কিংবা নীতিগত জায়গা, এর বাইরে তারা মনে করে যে ইসরায়েল ইরানকে এবারে টার্গেট করার আরেকটা কারণ হিসেবে তারা দেখে যে সেটা হচ্ছে আপনার নিউক্লিয়ার উইপন। অর্থাৎ ইরান দীর্ঘদিন যাবৎ যে অধিকারের কথা বলছে যে নিউক্লিয়ার উইপন কিংবা হচ্ছে গিয়ে তার রাষ্ট্রের নিরাপত্তার জন্য, তাদের নিরাপত্তার জন্য তারা এটাকে সমৃদ্ধ করার চেষ্টা করছিল, কিন্তু আপনার ইসরায়েল সেটা মেনে নিচ্ছে না। এবং হয়তো আমার ধারণা যে তাদের যে তথ্য রয়েছে তাদের কাছে, তারা হয়তো ভাবে যে এই মুহূর্তে যদি ইরানকে থামানো না হয় তাহলে হয়তো তারা পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হবে কিংবা সেই রকমের এক ধরনের তাদের সাথে যে বাইল্যাটারাল রিলেশন রয়েছে অর্থাৎ এখনকার রাশিয়ান ফেডারেশনের, এবং আপনি জানেন লাস্ট এক ডিকেট আমরা বলতে পারি যে রাশিয়ান ফেডারেশনের সাথে তাদের বেশ কিছু জয়েন্ট ভেঞ্চার, সমরাস্ত্র কিংবা সামরিক যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে সেগুলো দেখে হয়তো তাদের মধ্যে এক ধরনের জেনোফোবিয়া কাজ করে, যে কারণে তারা মনে করে যে এখনই ইরানকে থামাতে হবে। ধন্যবাদ। আমি একটু এই প্রসঙ্গে আপনার কাছে আসি। আমসা আমিন, আপনি নিজে সমরবিদ, সমরের মানুষ, আবার পাশাপাশি আপনি এই রাষ্ট্রযন্ত্রের সাথেও কাজ করেছেন বিভিন্ন দেশের, সেখান থেকে জানা স্যার তার একাডেমিক্যাল অথবা অভিজ্ঞতা সবকিছু মিলে তো বিষয়গুলো বললেন, ইতিহাসটিও সেখানে এই যুদ্ধ যখন আসি, আমরা বাংলাদেশ প্রসঙ্গেও আসবো, তার আগে আমরা একটু জানতে চাই যে যখন এই যে যুদ্ধ, এই যে মনস্তাত্ত্বিক বলেন অথবা সরাসরি যেভাবেই, এটির সাথে কি শুধুমাত্র ইরান কিংবা ফিলিস্তিন আর ইসরায়েল এই সম্পর্ক? আমরা দেখেছি যে বড় বড় যে রাষ্ট্রগুলো আছে তারা থামানোর পদক্ষেপ না নিয়ে বোধহয় আগুন আরো উস্কে দিচ্ছে, সেখানে নিশ্চয়ই যুক্তরাষ্ট্রেরও একটা ভূমিকা আছে। তো এটি কেন, এই এই বিষয়গুলো একটু যদি ক্লিয়ার করেন। জি, আপনি বড় প্রেক্ষিতটা নিয়েই প্রশ্ন তুলেছেন, সেদিকে যাব। প্রফেসর রানা অনেকখানি ঐতিহাসিক প্রেক্ষিত তুলে ধরেছেন, আমি আর একটু পিছনে যাব। সেটা হচ্ছে ঐতিহাসিকভাবে আপনারা জানেন যে জায়নিজম আর আরব বিশ্ব এদের মধ্যে একটা দ্বন্দ্ব চলছে অনেক দিন থেকে। বালফোর ডিক্লারেশন যখন হলো, ব্রিটিশরা তখন কিন্তু এই জায়নিস্ট রাষ্ট্র সৃষ্টি করলো। প্যালেস্টাইন যেটা আরব ভূখণ্ড, আরবেরই অংশ, সেখান থেকে একটা অংশ কেটে নিয়ে তারা ঘোষণা করলো। এই জন্য ঐতিহাসিকভাবে বলতে হবে আরব বিশ্বে বা মধ্যপ্রাচ্যে বা ইসরায়েল এবং প্যালেস্টাইন বা গাজার সঙ্গে যে সংঘাত, এগুলোর সূত্রপাত কিন্তু এই ব্রিটিশ পলিসির অংশ হিসাবে। আচ্ছা, আরেকটু পিছনে যদি যান, যেটাকে ব্রিটিশরা বলে, অনেক আরব রাষ্ট্ররাও বলে আরব রেভলিউশন। আরব রেভলিউশনের প্রেক্ষিত হচ্ছে যে তুরস্ক, ওসমানী সাম্রাজ্য, অটোমান এম্পায়ার, এরা কিন্তু একটা শক্তিশালী মুসলিম সাম্রাজ্য সৃষ্টি করেছিল, অবশ্যই শক্তিশালী ছিল। আস্তে আস্তে তারা দুর্বল হয়ে যায়। ব্রিটিশরা যখন তাদের ঔপনিবেশিক স্বার্থের জন্য এগিয়ে যাওয়া শুরু করলো, তখন দেখলো এই ওসমানী সাম্রাজ্যকে ধ্বংস করতে না পারলে তারা তাদের ব্রিটিশ আধিপত্য, ঔপনিবেশবাদটাকে বিস্তৃত করতে পারবে না। তখনই তারা কিন্তু আরব দেশের যত
তখন তো আরও বিভক্ত ছিল বিভিন্ন ট্রাইবাল গোত্রীয় শাসনে। তখন তো আরবদের ছোট ছোট গোত্রদেরকে ধরে ইন্টেন্সিভ ইন্টেলিজেন্স ওয়ার্ক করেছে তারা, ইন্টেন্সিভ এবং খুব মেধাবী গোয়েন্দাগিরি তারা করেছে। একটা বিখ্যাত স্টোরি আছে, আপনারা তো জানেন, ফিল্মও তৈরি হয়েছে, খুব অ্যাট্রাকটিভ ফিল্ম হয়েছে, লরেন্স অফ অ্যারাবিয়া। তার একটা মিশন ছিল যে এই ধরনের গোত্রগুলোকে জাগিয়ে তোলা, যেন তারা তুরস্কের বিরুদ্ধে, তুরস্কের সাম্রাজ্যের বিরুদ্ধে তারা যুদ্ধ করে। মানে এই দেশগুলোর ঐতিহাসিক আরব দেশগুলোর এই বিষয়ের সাথে ঐতিহাসিক অনেক তাদেরকে বিভক্ত করে দেওয়া, জি, ওই টিপিক্যাল ব্রিটিশ পলিসি, ডিভাইড অ্যান্ড রুল। এইদেরকে যদি বিভক্ত করে দেওয়া যায়, ওদেরকে যদি আশা দেওয়া যায়, তোমরা এক একটা ছোট ছোট গোত্রীয় প্রধান আছো, তোমাদেরকে আমরা রাষ্ট্র বানিয়ে দেব, তোমাদেরকে বাদশাহ বানিয়ে দেবো, কিং বানিয়ে দেবো। সেটি তো হয়েও গেছে, কিন্তু এগুলো করে যেমন আমরা এখন দেখতে পাচ্ছি যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে আছে, সেটা অন্য ব্যাপার। কিন্তু এইটা যে বললাম ব্রিটিশ যেটা করেছে, সেইখান থেকে কিন্তু এই দ্বন্দ্বটার সূত্রপাত। তারপরে ইতিহাসের পরিক্রমায় বিভিন্ন পর্যায়ে গেছে, আলটিমেটলি আরব বিশ্ব এখন কত 52 না 54টা দেশে পরিণত হয়েছে। আরব বিশ্ব কখনো আর এক হতে পারেনি, পারবেও না। এরই অংশ হিসাবে তারা দেখলো, যখন প্রশ্ন আসলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই ইসরায়েলের সেটেল করার, তখন এটা আরেকটা সুযোগ হিসেবে ব্রিটিশ পলিসি নিল, সেখানে আমেরিকান পলিসি এদেরকে সহায়তা করলো। আমি এখানে বলবো ঐতিহাসিকভাবে আমাদের দৃষ্টি রাখতে হবে, একটা দূরদৃষ্টি নিয়ে চিন্তা করতে হবে। এটা হলো জায়নিজমকে প্রতিষ্ঠা করা অ্যাজ এগেনস্ট অ্যারাব ওয়ার্ল্ডের স্বার্থ, বা এটাকে আমরা অনেক সময় বলতে পারি ইসলামিক ওয়ার্ল্ডের স্বার্থ। তো জায়নিজম ভার্সেস ইসলাম, বা ইসলাম ধর্ম হিসাবে নয়। আর জায়নিজমটাকে কিন্তু আমি ধর্ম হিসাবে দেখি না, অনেকেই দেখেন ইহুদি ধর্ম। আমি মনে করি ইহুদি ধর্ম আর ইসলাম ধর্মের মধ্যে সত্যিকারভাবে রাজনৈতিকভাবে কোনো বড় দ্বন্দ্ব নাই। দ্বন্দ্বটা হয়েছে জিওপলিটিক্সের মধ্য দিয়ে, এই ইহুদি ধর্মীয় রাষ্ট্র সৃষ্টির যে কনসেপ্ট তার থেকে। আর ইসলামী যে দেশগুলো আছে, আরব দেশগুলো, এদেরকে বিভক্ত করার মধ্যে যে দ্বন্দ্বটা, ঐতিহাসিক এই সভ্যতার দ্বন্দ্বটা ঐতিহাসিকভাবে, এইটাকে ভুলে গেলে চলবে না। সুতরাং এটা একটা দীর্ঘমেয়াদ থেকে চলছে এবং এটা সহজ কোনো সমাধান আমরা দেখি না। এখন যে সংঘাত, এই সংঘাতটা শুরু তো তখন থেকে। নিশ্চয়ই আমি আলোচনায় আবার আপনার কাছে আসব। আমি একটু রানা স্যার আপনার কাছে আবার একটু ফিরি, যে জিনিসটা আমরা তো ঐতিহাসিকভাবে অনেকেই আসলে সেই প্রেক্ষাপট মিলাতে পারবে না এখনকার প্রজন্ম হয়তো দেখে যে এই কেন ইন্ডিয়া অথবা যুক্তরাষ্ট্র তারা এই ইসের দিকে, ইসরায়েলের দিকে, আবার রাশিয়া ফিলিস্তিনের, আবার ইরানের সাথে কথা আছে। এই প্রেক্ষাপটটা যদি একটু বলেন, যে এরা যুদ্ধ বন্ধের পদক্ষেপের যে জায়গাটায়, সেটি আমরা দেখছি না। অস্ত্র দেওয়ার কথা, বা যুক্তরাষ্ট্র এতটা উৎসাহী কেন ইসের সাথে কাজ করার জন্য, ইসরায়েলের সাথে কাজ করার জন্য? যুক্তরাষ্ট্র স্পেসিফিকভাবে উৎসাহী এ কারণে, যেটা হচ্ছে গিয়ে একটু আগের আলোচনায় আসছে, সেটা হচ্ছে যে মধ্যপ্রাচ্যের ঠিক মাঝখানে একটা আর্টিফিশিয়াল স্টেট করা, বেলফোর ডিক্লারেশন অনুযায়ী যুক্তরাষ্ট্র কিংবা যুক্তরাজ্য, এবং সেই রাষ্ট্রকে আপনার অন্যান্য যারা মুসলিম রাষ্ট্রগুলো আছে তাদের মেনে না নেয়া, এবং প্যালেস্টাইনের যারা বা ফিলিস্তিনের যারা সত্যিকারের ওখানকার জনগণ কিংবা যারা নাগরিক, তাদের নিজের পৈতৃক ভিটাকে থেকে উচ্ছেদ করে সেখানে একটি আর্টিফিশিয়াল স্টেট তৈরি করা, এই পুরো প্রকল্পের জনকই যুক্তরাষ্ট্র। কাজেই যুক্তরাষ্ট্র তো চাইবেই আপনার তাদের দৃষ্টিতে ন্যায়সঙ্গতভাবে যে এখানে যতভাবেই হোক, অর্থাৎ ইসরায়েলকে সে তার সহমর্মিতা, সহায়তা কিংবা সমরাস্ত্র, অর্থ সব কিছুই প্রদান করবে, এবং এই রাষ্ট্রটিকে শুধুমাত্র ইসরায়েল রাষ্ট্র নামে আমরা আজকে যেটি জানছি সেরকমটাও নয়। তাদের প্ল্যানটা হচ্ছে এখানে একটি গ্রেটার ইসরায়েল রাষ্ট্র তৈরি করা। অর্থাৎ ধরুন আপনার এখন যে ইসরায়েল রয়েছে তার হয়তো আয়তন ৮৫৫০ বর্গ মাইল,
কিন্তু তাদের প্ল্যানটা অনেক বড়, তারা গ্রেটার ইসরায়েল করতে চায়। সেক্ষেত্রে আপনার এই ইসরায়েলের অর্থাৎ বর্ডার যে স্টেটগুলো রয়েছে প্রত্যেকের, ইভেন আপনি জানেন যে এক সময় তারা পাশের রাষ্ট্র দখলও করেছে, আবার ছেড়েও দিয়েছে। তো কাজেই যে রাষ্ট্রগুলো রয়েছে সেই রাষ্ট্রগুলোকে তারা কিন্তু অ্যানেক্সেশন একটা প্রক্রিয়ার মধ্যে রয়েছে, কিংবা অকুপাই করার চেষ্টা চলছে তাদের। সেইটারই অংশ হচ্ছে গিয়ে আজকের এই ফিলিস্তিন ওয়ার। এখন প্রশ্ন হচ্ছে গিয়ে এখানে বাধা দিচ্ছে কারা? বাধা দিচ্ছে মধ্যপ্রাচ্যের মধ্যে একমাত্র রাষ্ট্র, যেটাকে আমরা বলছি বারবার যে প্রক্সি ওয়ার হোক বা যেভাবেই হোক, একমাত্র প্রতিবন্ধকতা তৈরি করছে ইরান। তো ইরানকে যদি আপনার এখন থামাতে হয়, তাহলে ইসরায়েল একার পক্ষে, আমরা যেটা গত 12 তারিখ থেকে যেটা আমরা দেখছি এবং বাস্তবতা যেটা বলছে, সেক্ষেত্রে মনে হচ্ছে যে ইসরায়েল একা হয়তো ক্যাপাবল নয় এই কাজ করার জন্য। যে কারণেই আপনার যুক্তরাষ্ট্র এখানে জয়েন্ট ভেঞ্চার তাদের সাথে এই যুদ্ধে সম্পৃক্ত হবে, তাদের সমরাস্ত্র সরবরাহ করবে, অর্থ সরবরাহ করবে, যেটা তারা অতীত ইউক্রেনের বেলায় করেছে বা বহু জায়গায় করেছে। এখন এখানে একটা মজার বিষয় হচ্ছে যে প্রশ্ন অনেকেই করেন, কিংবা সাধারণ মানুষ আমাদের দেশের যারা, কিংবা যারা ভিউয়ার্স, তারা কিন্তু জানতে চান যে তাহলে যখনই যুদ্ধ এক ধরনের দামামা তৈরি হয়, যে তাহলে কি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে? আপনার প্রশ্নের উত্তর হচ্ছে এখন আপনি যা কিছু দেখছেন তাতে তো তৃতীয় বিশ্বযুদ্ধ আপনি বলতে পারেন যে অফিসিয়াল কোনো ডিক্লারেশন নাই এর কোনো, কিন্তু যে কলেবরে যুদ্ধ হয়, অর্থাৎ ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যেভাবে সংগঠিত হয়েছে সেই সময় কনভেনশনাল বা ট্রেডিশনাল যে পদ্ধতি ছিল, এখনকার সময়ে এসে কিন্তু সেই একইভাবেই হচ্ছে যুদ্ধটা। কিন্তু আমরা হয়তো অফিসিয়ালি আমরা বলছি না যে এটা কোন ধরনের যুদ্ধ হচ্ছে। কারণ আপনি যেমন বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে একাত্মতা পোষণ করেছে, যুক্তরাজ্য তার রণতরী পাঠিয়ে দিয়েছে, ফ্রান্স তার একাত্মতা পোষণ করেছে, এদিকে ইরানের সাথে কিন্তু আপনার রাশিয়ান ফেডারেশন রয়েছে, এবং তারা কিন্তু আজকের আমি যেটা দেখলাম গণমাধ্যমে, যে রাশিয়ান ফেডারেশনের প্রেসিডেন্ট তিনি কিন্তু স্পষ্টতই বলা যায় যে এক ধরনের প্রচ্ছন্ন হুমকি দিয়েছেন যে তার যে ব্যালিস্টিক মিসাইল আপনার যেখানে রয়েছে সেখান থেকে হচ্ছে মার্কিন রণতরী কিংবা তাদের যে নেভাল বেস সেগুলোর দূরত্ব খুব দূরে নয়। অর্থাৎ তিনিও কিন্তু জানান দিচ্ছেন যে আমরাও প্রস্তুত রয়েছি যদি এই যুদ্ধ লিমিটেড করা না যায়, অর্থাৎ থামানো না যায়, যদি এসকেলেশন কন্টিনিউ করে কিংবা হচ্ছে আপনার এটা এক্সটেনশন হয়, তাহলে তারা চাচ্ছেন যুদ্ধটা এখানেই সীমাবদ্ধ থাকবে। মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আমসা আমিন, সাবেক রাষ্ট্রদূত এবং নিরাপত্তা বিশ্লেষক, আপনার কাছে আমরা একটু ছোট ছোট করে আসলে উত্তরগুলো চাই। সেই জায়গাটিতে এই যুদ্ধের যেটি শুরু হলো, এই যুদ্ধ আসলে কতটা বিস্তৃত হবে বলে আপনাদের সমরবিদ আপনারা যারা আছেন মনে করছেন? সেখানে যদিও আজকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেছে যে সমাধানই ভালো, এটি তিনি বলেছেন যে যুদ্ধ বিরতির চেয়ে একদম শেষ হয়ে যাওয়া ভালো। উনি একটি সম্মেলন থেকে ফেরার পথে আপনি জানেন সেটি বলেছে। তো এটি একটু বলবেন। আর এই যে সমরের যে শক্তি, সামরিক শক্তি, সেই জায়গাগুলোর জানান দেওয়ার জন্য বা সামরিক শক্তির জায়গা থেকে আসলে কারা আগানো, এটি কি শুধু দুই দেশের সামরিক শক্তি যোগ হবে না তাদের মিত্রদের শক্তিগুলো সেটিকেও যোগ করবেন? আসলে এই যুদ্ধটা কত বড় আকার নেবে, বিশ্বযুদ্ধ বা আঞ্চলিক যুদ্ধে পরিণত হবে কিনা, এই প্রশ্নটা সবাইকে উদ্বিগ্ন করছে, কিন্তু এর সহজ উত্তর নাই। এই জন্য যে আমরা তো অনেক ছোট ছোট যুদ্ধ দেখলাম, যেমন ইউক্রেন ওয়ার, এটাও খুব মারাত্মক পর্যায়ে চলে গেছিল, কিন্তু এখন স্থিমিত হয়ে আসছে। তা আমি তো আশা করব, যদিও আমি যুদ্ধ করার লোক, যুদ্ধ করা অ্যাকচুয়ালি আমি যুদ্ধ একেবারে কনভেনশনাল ওয়ারে আমি অংশ নিয়েছি 65 সালে, আর সামরিক জীবন তো এই যুদ্ধবিদ্যা নিয়েই। তবু আমি কিন্তু শান্তির পক্ষে সব সময়। এই সামরিক বাহিনীর শক্তিশালী করারও পক্ষে। শক্তিশালী করা মানে এই না যে আমি অন্যকে আঘাত করতে চাই, আমি আমাকে রক্ষা করতে চাই। সেই ধরনের একটা ডেটারেন্স ফোর্স, আমাকে যেন কেউ আক্রমণ করার সাহস না করে, সেই ধরনের শক্তি সঞ্চয় করে রাখা। সেই দিক দিয়ে আমি বলবো যে এই যুদ্ধটাকে সীমিত করার একটা চেষ্টা অনেক সমরবিদদের মধ্যেও থাকবে, রাজনীতিবিদদের মধ্যে তো থাকা উচিত।
কিন্তু জিওপলিটিক্স এমন একটা বাস্তবতা জি যেখানে ক্ষমতার লড়াই একমাত্র বিষয়। মিডল ইস্টটা অনেকদিন থেকে আছে ক্ষমতার লড়াইয়ের একটা মূল কেন্দ্র হিসাবে। এর কারণ ছিল ওখানকার তেল সম্পদ। এখন তেল সম্পদের গুরুত্ব আস্তে আস্তে কমে যাচ্ছে, তেল সম্পদও সীমিত হয়ে যাচ্ছে, যার জন্য আমি মনে করি ভবিষ্যতেও এর কারণে এটা থাকবে না, কমে যাবে। কিন্তু এই যে যুদ্ধটা শুরু হলো এর ইমিডিয়েট কারণটাই হচ্ছে জায়নিজমকে সুপ্রতিষ্ঠিত করা। একটা ইসলামোফোবিয়া যেমন আছে, এর বিরুদ্ধে ইসলামে যেন প্রভাব বিশ্বে না পড়ে তার জন্যে এই জায়নিজমকে, ইহুদি ধর্মের কথা বলি না, আমি পার্থক্য করি এটা, এই ধর্মভিত্তিক ইহুদির রাষ্ট্রকে শক্তিশালী করা পশ্চিমা বিশ্বের একটা এজেন্ডা। জি আপনি দেখেছেন নিশ্চয়ই ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ একটি ফোর্স তারা প্রস্তাব করেছিল যে মুসলিম বিশ্ব যেন ঐক্যবদ্ধ একটা ফোর্স গড়ে তোলে। এটি কি আসলে সম্ভব বা কেউ কি সাড়া দিবে মনে হয়? আমি তো মুসলিম বিশ্বে ছিলাম, জি। আমি কিন্তু জর্ডানেও রাষ্ট্রদূত ছিলাম, এবং জর্ডান কিন্তু একটা ফ্রন্ট লাইন স্টেট এই প্যালেস্টাইনের সাথে। সেখানে অনেক ইন্টারাকশন আমার হয়েছে, তাতে অনেক কিছু জানতে পেরেছি। আমার মনে হয় না যে মুসলিম বিশ্ব বলতে যা বোঝাচ্ছে, যা মুসলিম বিশ্ব বলতে আমি এখানে স্পেসিফিক্যালি বলবো আরব বিশ্ব। আরব বিশ্ব, জি। আরবের যে 52টা রাষ্ট্র আছে, এদের মধ্যে জিওপলিটিক্যালি স্পিকিং, মিলিটারিলি স্পিকিং ঐক্যবদ্ধ হওয়া একটু কঠিন। বিভিন্ন কারণ আছে। অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স করা হয়েছিল এই কারণে, কিন্তু তারা তো সফল হচ্ছে না। তারা কোথাও একটা বলা যায় ডিপ্লোম্যাটিক ফোর্স হিসাবে, ঐক্যবদ্ধ অনেক দেশের শক্তি হিসাবে কার্যকর হচ্ছে না। যদি তার কার্যকর থাকতো, আজকে যুদ্ধটা বাঁধলো, কিন্তু এটা তো সূত্র চলছে অনেক বছর ধরে, তারা তো কোনো উদ্যোগই নিতে পারলো না যে যুদ্ধ যেন না হয়, আমরা এটা টেবিলে এটা শেষ করি। এই জন্য আমি মনে করি যে না, আরব বিশ্ব এখনও সেই পর্যায়ে যায় নাই যেখানে তারা এক হতে পারবে। ধন্যবাদ। আমি আবার স্যার আপনার কাছে একটু আসি, সেই জায়গাটা আমি একটু বুঝতে চাই। সেটি হচ্ছে আপনি নিশ্চয়ই দেখেছেন যে বিপদ সীমার মধ্যে ইসরায়েলের পার্শ্ববর্তী যে দেশগুলো, সেটি তারা একটা ম্যাপ দিয়েছিল, এবং সেখানে এমনকি তাদের মিত্র দেশ ভারতের যে ম্যাপ, সেই ম্যাপে কিন্তু সেখানে তাদের যে কাশ্মীর, সেই কাশ্মীরকে পাকিস্তানির দেখানো হয়েছিল। তো যেটি বলতে চাই যে সেখানে দেখানো হয়েছিল যে বিপদ সীমার তাদের যে অস্ত্রের যে তেজস্ক্রিয়তা, সেই বিপদ সীমার মধ্যে বাংলাদেশও কিন্তু চলে এসেছিল, দেখিয়েছিল, আপনি দেখেছেন। আসলে আমি বুঝতে চাই যে এই যুদ্ধের দামামা কিংবা ক্ষতির যে জায়গাটা, সেটি কি বিস্তৃত কতটা দূর? সেটি কি আমাদের পর্যন্ত, আমরাও কি সেই সীমায়, আমাদের সীমা পর্যন্ত আসতে পারে? না, এখানে এটার দুটো বিষয় আছে। একটা হচ্ছে কি আপনি যেভাবে বলছেন তাতে হচ্ছে একটা হচ্ছে টেকনিক্যাল বিষয়, অর্থাৎ যদি আপনি ধরেন যে ওয়ারহেডগুলো ইউজ করা হয় এবং লাইক যদি এরকমের হয় যে নিউক্লিয়ার উইপন ইউজ করা হচ্ছে, সেক্ষেত্রে এর প্রভাব কতটা কি পড়তে পারে, অর্থাৎ বাংলাদেশ সহ কিংবা এই পুরো রিজন জুড়ে, অর্থাৎ মধ্যপ্রাচ্য বা তার আশেপাশের জায়গা, সেই বিষয়ে আসলে আমার অভিজ্ঞতা কিংবা হচ্ছে গিয়ে যে জ্ঞান সেটা খুবই সীমিত। এ বিষয়ে আমি বলতে পারবো না। তবে আমি যেটা বলতে পারবো সেটা হচ্ছে যে এটা যদি সংগঠিত হয়, অর্থাৎ ফুল স্কেল ওয়ার, সেক্ষেত্রে এর ইম্প্যাক্ট কি হতে পারে সেইটা আমি বলতে পারি, অর্থাৎ বাংলাদেশ কিংবা সাউথ এশিয়া। বাংলাদেশের যেটা হবে আমার কাছে মনে হয়, যেটা প্রথমত আমরা যদি দেখি সেটা হচ্ছে যে আমাদের এখানে বেশ বড় মাত্রায় আমরা যেটাকে নিয়ে খুব প্রাউড ফিল করি, যে অর্থাৎ আমাদের যে শ্রমিকরা কিংবা আমাদের যে শ্রমবাজার, মধ্যপ্রাচ্যেই একটি বড় মার্কেট রয়েছে আমাদের, এবং সেখানে তারা কাজ করে 70 লক্ষাধিক শ্রমিক। তো এই শ্রমিকদের আপনার পুরো জায়গাটা, অর্থাৎ আপনি যখন এখানে একটা আনরেস্ট তৈরি হবে, যুদ্ধ যখন ফুল স্কেল হবে কিংবা অন্যান্য রাষ্ট্রগুলোর মধ্যে ছড়িয়ে পড়বে, সেটা হোক আপনার আপনি বলতে পারেন যে জর্ডান কিংবা হচ্ছে গিয়ে লিবিয়া কিংবা হচ্ছে গিয়ে আপনার সিরিয়া কিংবা অন্যান্য যে দেশগুলো রয়েছে, ইজিপ্ট, এরকম যে দেশগুলো রয়েছে যেখানে আমাদের শ্রমিক রয়েছে, ইয়েমেন, তারপরে হচ্ছে গিয়ে
খোদ ইরানেও আমাদের লোকজন রয়েছে। তো এই জায়গায় এরকমটা হলে যেটা হবে যে আপনার পুরো মানে লেবার কিংবা হচ্ছে গিয়ে এক্সপোর্ট করে হিউম্যান রিসোর্স এক্সপোর্ট করে আমরা যে টাকাটা আয় করি, এই পুরো প্রক্রিয়াটাই অর্থাৎ এই চ্যানেলটাই ব্যাহত হবে। এবং আপনি কিন্তু আপনার এই যে রেমিটেন্সের যে গল্প কিংবা রেমিটেন্স নিয়ে আমাদের যে রিজার্ভের যে গল্প, সেই জায়গায় কিন্তু আপনি আপনার অর্থনীতি চাপের মধ্যে পড়ে তেল কিংবা বাণিজ্য রিলেটেড এরপরে আমি আসতেছি। এরপর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে আপনার জ্বালানি শক্তি। জ্বালানি বলতে আপনি আপনার পুরোটাই ইম্পোর্টেড নির্ভর, অর্থাৎ আপনি কিন্তু যেমন আপনি যেমন তেল ইম্পোর্ট করছেন, পাশাপাশি আপনি কিন্তু গ্যাসও ইম্পোর্ট করছেন এবং এর সাথে কিন্তু একটা সাপ্লাই চেইন জড়িত। আপনি গ্যাস দিয়ে আপনার শিল্প কলকারখানাগুলো পরিচালিত করছেন, আবার তেল দিয়ে আপনি কিন্তু সেগুলো পরিবহন খাতে ব্যবহার করছেন। কাজেই যখন এইটা আপনার এই রকমের একটা পরিস্থিতি তৈরি হবে, তখন কিন্তু আপনার পুরো বিশ্ব বাজারেই তেলের দাম বাড়বে কিংবা এর প্রোডাকশন বন্ধ হবে। যদি সেটা হয় তাহলে বাংলাদেশে আপনার এই তেলের যে বাজার, সেই বাজারে এক ধরনের অস্থিরতা তৈরি হবে, দাম বেড়ে যাবে, ঠিক গ্যাসেরও তাই হবে। এর ফলে যেটা হবে যে আপনি যে এক্সপোর্ট করতেন, অর্থাৎ যে প্রোডাক্টগুলো লাইক আপনি ধরুন গার্মেন্টস আপনি এক্সপোর্ট করেন, আপনি মধ্যপ্রাচ্যে কৃষিজাত পণ্য এক্সপোর্ট করেন, এগুলো কিন্তু আপনার ব্যাহত হবে। ব্যাহত হলে আপনি এখান থেকে যে টাকাটা আপনি আয় করতেন, সেই টাকা তো আর আপনার আসবে না, যার ফলে আপনার অর্থনীতিতে একটা বিরাট চাপ তৈরি হবে। এরপরে আসেন আপনি হচ্ছে গিয়ে আর যে সম্ভাবনার কথা আমরা বলতে পারি, সেটা হচ্ছে যে এখানে আমাদের এক ধরনের বেকারত্ব তৈরি হবে। অর্থাৎ ওই যে মধ্যপ্রাচ্যে যে মানুষগুলো আমাদের কর্মে নিয়োজিত রয়েছে, তারা কিন্তু অনেকেই ওই দেশ থেকে দেশান্তরিত হবেন কিংবা বাংলাদেশে ফিরে আসবেন কিংবা কোনো সেফ জোনে যাবেন। তার মানে কি তিনি তার চাকরিটা হারাবেন, এবং চাকরি হারানো মানে তিনি বেকার হয়ে যাবেন। ফলে একটা বিরাট অংশ কিন্তু দেখা যায় যে এই শ্রমবাজার ঝুঁকির মধ্যে পড়ে যাবে। এরপরে যদি আপনি আসেন, সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশে আরেকটা ব্যাপার আমার কাছে যেটা মনে হয় যে সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশের যে রাজনীতি, সেই রাজনীতি বাংলাদেশ সহ পুরো মধ্যপ্রাচ্যে এক ধরনের ধর্মীয় যে অনুভূতি, সেটাকে বিভিন্ন রাজনৈতিক দল কিংবা ডোমেস্টিক পলিটিক্সে তারা এগুলোকে কাজে লাগানোর চেষ্টা করবেন। এবং যখনই কাজে লাগানোর চেষ্টা করবেন, তখনই কিন্তু এক ধরনের পক্ষ বিপক্ষ তৈরি হবে। অর্থাৎ আপনি ধরুন প্যালেস্টাইন কিংবা ফিলিস্তিন ইস্যুতে আপনি ঢাকায় কিন্তু বেশ কয়েকটা গণজামায়াত হয়েছে। এখন ধরুন ইরানের পক্ষে আমরা যদি সেই গণজামায়াত করি, এবং এই প্রশ্ন কিন্তু খুবই ন্যায়সঙ্গত এবং খুবই যৌক্তিক যে ফিলিস্তিনের মুসলমানরা আক্রান্ত হলে এবং তাদের জন্য আমাদের সহমর্মিতা, আমাদের শ্রদ্ধা, আমাদের এক ধরনের আমরা বলতে পারি যে তাদের প্রতি যে রেসপেক্ট, ঠিক সেই একই জায়গা তো আমাদের ইরানের যে মানুষগুলো রয়েছে, তারাও তো মুসলিম, তারাও তো ইসলাম ধর্মে বিশ্বাস করে, তো তাদের প্রতিও তো আপনার ওই ফেলো ফিলিং থাকতে হবে। এবং সেটা থাকলে আপনি তো ওই একই কাজ করবেন, আপনার গ্যাদারিং হবে কিংবা তাদের প্রতি আপনি সহমর্মিতা জানাবেন। যদিও আমি দেখলাম যে 21টি মুসলিম দেশ এখন পর্যন্ত মানে তাদের প্রতি ইরানের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করেছে, সেখানে যদিও বাংলাদেশ নিন্দা জানিয়েছে। হ্যাঁ, কিন্তু সেখানে বাংলাদেশ থাকাকে আমি যৌক্তিক মনে করি। এ কারণে যৌক্তিক মনে করি যে আপনি একইভাবে যদি ফিলিস্তিনকে ওন করেন এবং ফিলিস্তিনের এই পুরো প্রক্রিয়াকে আপনার চলমানই রেখেছে হচ্ছে ইরান, এবং এটাই ইসরায়েল দাবি করে ইসরায়েল কিন্তু ইরানে হামলা করেছে। তো ইরান যদি আপনার ফিলিস্তিনের এই যুদ্ধ প্রক্সি ওয়ার সংগঠিত করে ইসরায়েলের এগেনস্টে, তখন যদি আপনি ফিলিস্তিনের মানুষের জন্য রাজপথে বেরিয়ে আসেন কিংবা তার জন্য সহমর্মিতা জানান, তাহলে খোদ ইরান তো এর উদ্যোক্তা, তাহলে ইরানের জন্য আপনি কেন জানাবেন না? তাহলে আপনাকে জানাতে হবে। আর এটা যখনই আপনি জানাতে যাবেন, তখন আপনার সব থেকে বাংলাদেশের জন্য যে স্পর্শকাতর যে বিষয়টা আমি মনে করি, সেটা হচ্ছে যে আপনার পররাষ্ট্র নীতি কিংবা বিদেশ নীতিতে এর একটা প্রভাব পড়বে। কিভাবে? সেটা হচ্ছে যে ফিলিস্তিনের জন্য জানানো যেভাবে আপনি একভাবে দেখছেন, ঠিক ইরানের বেলায় যেহেতু আপনি ইরান ইসরায়েলের অস্তিত্বকেই স্বীকার করে না, ঠিক তেমনি ইসরায়েলও মনে করে যে ইরানকে পৃথিবীর মানচিত্রের বুকে রাখা যাবে না, রাখলে সে সারভাইভ করতে পারবে না, অর্থাৎ ইসরায়েল সারভাইভ করতে পারবে না। তো একে অন্যকে ঘায়েল করার জন্য যে রকমের আমরা গত এক দশক যাবতই দেখছি বিভিন্নভাবে প্রক্সি ওয়ার বা বিভিন্ন বাকযুদ্ধে লিপ্ত রয়েছে। কাজেই এখন যখন এই পরিস্থিতি তৈরি হলে আপনি তো ইরানের যদি পক্ষ নেন, তাহলে আপনি এখন দেখতেছেন ইরানের মিত্র কারা, ইরানের মিত্র যুক্তরাজ্য, ইরানের মিত্র ফ্রান্স বা ইউরোপীয় ইউনিয়নের বিরাট একটা অংশ, মার্কিন যুক্তরাষ্ট্র সহ অন্যান্য সকল দেশ আপনার উপরে নাখোশ হবে। এটা খুবই স্বাভাবিক। এমনকি আপনার পার্শ্ববর্তী দেশ তারাও। আবার ইরানের পক্ষে যে রাষ্ট্রগুলো রয়েছে, মিত্র দেশ রয়েছে, ধরুন আমরা তর্কের জন্য যদি ধরে নেই, ধরুন চীন রয়েছে, কিংবা হচ্ছে আমরা বলতে পারি তুর্কি রয়েছে, কিংবা সোভিয়েত ইউনিয়ন বা আজকের রাশিয়ান ফেডারেশন রয়েছে, তারা হয়তো আপনার উপরে
মানে এক ধরনের হ্যাপি থাকবে। কিন্তু প্রশ্ন হলো যে তাদের এই খুশি থাকা না থাকায় তো আপনার কিছু যায় আসে না, কারণ আপনার যে ফরেন এইড, আপনার যে ইনভেস্টমেন্ট, আপনার যে অর্থনীতির যে চালিকা শক্তি, আপনার যা কিছু বিরাট একটা অংশ হচ্ছে গিয়ে আপনার এই ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বলেন, যুক্তরাজ্য বলেন, কিংবা মধ্যপ্রাচ্যের এখন যে রাষ্ট্রগুলো স্যার বারবার বলছিলেন যে আরব ওয়ার্ল্ডের যে রাষ্ট্রগুলো রয়েছে এর মধ্যে তো এখন 4-5টি দেশ ছাড়া বাকিরা তো আসলে এক ধরনের মানে নিরপেক্ষ ভূমিকা পালন করছে। তো কাজেই হ্যাঁ, এখন ওই রাষ্ট্রগুলোও তো যখন দেখবে যে আপনি যদি ইরানের পক্ষ অবলম্বন করেন তখন তো এই রাষ্ট্রগুলোও আপনার বিপক্ষে চলে যাবে, এবং খুব সিগনিফিক্যান্ট রাষ্ট্র। কিরকমের? আপনি ধরুন সৌদি আরবিয়া আপনার বিপক্ষে চলে গেল, কিংবা সংযুক্ত আরব আমিরাত আপনার বিপক্ষে চলে গেল, তাহলে তো আপনি বিপদে পড়বেন, কারণ বাংলাদেশের জন্য উভয় সংকট। আপনি তো সেখান থেকে হ্যাঁ, এবং আপনি তো সেখান থেকে এনার্জি আনতেছেন, আপনি তো বিভিন্নভাবে বিপদে পড়বেন। আমি একটু স্যারের কাছে এই প্রসঙ্গে আসতে চাই। জি, আপনি যদি বলেন। আমি খুব ছোট্ট করে একটু যদি এই সম্পর্কে আপনি যদি অ্যাড করতে চেয়েছিলেন কি যেন? আমি শুধু একটা পয়েন্ট অ্যাড করি, এই যে ইসলামিক বিশ্বের বিভক্তি, বিশেষ করে আরব বিশ্বের বিভক্তি, ফান্ডামেন্টাল একটা ধর্মীয় বিভক্তি, শিয়াইজম আর সুন্নিজম। এর জন্যে ইরান একমাত্র শিয়া স্টেট, আর বাকিরা বলতে গেলে বেশিরভাগই সুন্নি। এই বিভক্তিটা কিন্তু ইসলামিক স্কলাররা এ পর্যন্ত দূর করতে পারেননি। এটা একটা সূত্র থেকেই যাচ্ছে। অধ্যাপক ফজলুল আলম রানা, আপনার কাছে খুব ছোট্ট করে একটু জানতে চাই, তা হচ্ছে যে আমরা ইতিমধ্যেই দেখেছি যে বাংলাদেশের যে দূতাবাস রয়েছে ইরানের, সেখানের দূতাবাসের কর্মকর্তাদের সরিয়ে নেওয়া হয়েছে, উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। তো এই যুদ্ধের অথবা এইখানটার আসলে পরিসমাপ্তি কি দেখছেন সামনে, কিংবা এই পরিসমাপ্তির লাগামটা কারা টেনে ধরবে, এরকম কি কোনো সম্ভাবনার জায়গা আছে? আপনার প্রশ্নের উত্তর হচ্ছে যারা লাগাম টেনে ধরার তারাই এই যুদ্ধে সম্পৃক্ত, কাজেই সেই সম্ভাবনা আমি অন্তত দেখি না। কারণ এটা যতটা না আপনার যুদ্ধ হচ্ছে ইরান এবং ইসরায়েলের, তার থেকে এই যুদ্ধটা হচ্ছে যেটা আমি শুরুতে বলছিলাম, অর্থাৎ এটা একটি মনস্তাত্ত্বিক লড়াই, আদর্শগত লড়াই, এবং সেটা হচ্ছে পার্সিয়ানদের বিরুদ্ধে জায়নিস্টদের। তাহলে কি এটা চলতেই থাকবে? এবং এই লড়াই তো চলতে ছিল, এখন আপনি দেখতেছেন যে নতুন করে একটা ঘনঘটা, সেজন্য আপনি বলছেন। কিন্তু পার্সিয়ানরা জ্ঞানে, বুদ্ধিতে, মেধা, মননে এবং সৃষ্টিশীলতায় জায়নিস্টদের বিট করতে পারে, কিংবা আপনার জুইসদের বিট করতে পারে, যে কারণে তারা যেমন শঙ্কার মধ্যে থাকে। এবং আপনি দেখেন সায়েন্স টেকনোলজি, এখন আজকের যে ওয়ারহেডগুলো ইউজ হচ্ছে এগুলো কিন্তু ইরানের নিজস্ব তৈরি, এবং ইরান মানে সাচ এ কান্ট্রি যে তার এই পার্সিয়ানদের এই রকমের ইতিহাস, ঐতিহ্য এবং আরব বিশ্ব শাসন করার 1000 বছরের ইতিহাস তাদের রয়েছে। এবং তাদের সেই জায়গা থেকে তারা যেমন হচ্ছে গিয়ে অর্থাৎ জ্ঞানে, বিজ্ঞানে, গুণে অনন্য, ঠিক তেমনি জায়নিস্টরাও মনে করে তারাও শ্রেষ্ঠ, এবং তারা যে শ্রেষ্ঠ সেটাও সত্য। সারা দুনিয়ার ব্যবসা বাণিজ্য, তাদের হচ্ছে সায়েন্স টেকনোলজি, তারাও অ্যাডভান্স দেবে। কাজেই এই লড়াইটা দুই পক্ষের লড়াই, এবং এখানে যারা এটার, আপনার যে প্রশ্ন যে যারা লাগাম টেনে ধরবে, তারাও এই দুই পক্ষের কোনো না কোনো পক্ষ অবলম্বন করে আছে। কাজেই এখানে আপনার লাগাম টেনে ধরার সম্ভাবনা আমি অন্তত দেখি না। অনেক ধন্যবাদ। আমিন, আপনার কাছে একটু ফিরি স্যার। সেটি হচ্ছে যে একদমই জানতে চাই যে সে কোনো সম্ভাবনা দেখেন না, আপনি দেখেন কিনা, আর একই সাথে এর প্রভাব তো তাহলে বাংলাদেশেও পড়বে বিভিন্নভাবে, যেহেতু এগুলোর সাথে সম্পর্কিত। আমাদের প্রস্তুতি নেওয়ার কোনো ব্যাপার আছে কিনা, এটি যদি দীর্ঘমেয়াদী হয় বাংলাদেশের জন্য কি প্রস্তুতি নেওয়া দরকার মনে করছেন? খুব ছোট্ট করে, আমি 1-1.5 মিনিট সময় দিতে পারবো। ঠিক আছে, দ্রুত বলছি। প্রথম হলো বিশ্ব প্রেক্ষিতে আমরা একটা নিউক্লিয়ার ওয়ার্ল্ডে বাস করছি, নিউক্লিয়ার ডিস্ট্রাকশনের ওয়ার্ল্ডে, যেটা আপনারা জানেন হয়তো, এটাকে আইআরের ভাষাও ইউজ করা হয়। নিউক্লিয়ার ওয়ার মানে হলো মিউচুয়ালি অ্যাসিওর্ড ডিস্ট্রাকশন, কেউ জিততে পারবে না। তো আমরা এটা অ্যাভয়েড করতে চাই, এই বিশ্ব অ্যাভয়েড করতে চাই। বিশ্ব টেকনোলজিক্যালি, প্রযুক্তিতে কত আগায় চলে গেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে চলে গেছে, আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স। আমরা ওই দিকে বিশ্বকে নিয়ে যেতে চাই, একটা শান্তিপূর্ণ বিশ্বের দিকে যাক। এই জন্য আমি বলবো যে এই ম্যাডনেসটা বন্ধ করা একান্ত দরকার।
আমরা বা সারা বিশ্ব মিলে আমরা শক্তিশালী একটা পাবলিক অপিনিয়ন এখন ডেভেলপ করতে পারি, যেহেতু একটা নিউক্লিয়ার যুদ্ধ সামনে বসে আছি আমরা। আমাদের কোনো প্রস্তুতির ব্যাপার আছে বাংলাদেশে? হ্যাঁ, অবশ্যই। জি, সেখানে বলবো যে আমি আর 1 মিনিট সময় দিতে পারবো স্যার। বাংলাদেশের ব্যাপারটা আরেকটা বিষয় হচ্ছে, আমরা কিন্তু অনেক পিছনে আছি, কিন্তু আমরা একেবারে এর থেকে বিচ্ছিন্ন নই। কারণ আপনার একটা জিনিস আমি বলি, ইসরায়েল তার অস্তিত্ব রক্ষার জন্য কতগুলো বিশেষ পদ্ধতি সৃষ্টি করেছে, সামরিক ছাড়াও গোয়েন্দা পদ্ধতি, গোয়েন্দা টেকনোলজি, এগুলো কিন্তু বাংলাদেশে প্রবেশ করেছে। পেগাসাস আপনি জানেন, আমি ব্যাখ্যা দেবো, সময় কম। দ্বিতীয়ত মোসাদ, এখানে শুধু রয়্যাল এজেন্ট নয়, মোসাদেরও এজেন্ট আছে। আর আমরা শুনি, প্রমাণ আমার কাছে নাই, যে মোসাদ কোঅর্ডিনেট করে কাজ করে আমাদের অঞ্চলে। জি, এগুলো তো আমরা অ্যাফেক্টেড হব। কেন হব? যে বাংলাদেশে স্ট্রং সেন্টিমেন্ট আছে প্যালেস্টিনিয়ানদের পক্ষে। তার মানে যে আমরা একেবারে ইসরায়েলের অস্তিত্ব ধ্বংস করার পক্ষে তা নই। আমরা চাই প্যালেস্টিনিয়ানরা যেন তাদের এই বিশ্ব বলা যায় আন্তর্জাতিক আইন অনুযায়ী তাদের অস্তিত্বের স্বীকৃতি পায়। তাদের রাষ্ট্র আগে ছিল, রাষ্ট্র হিসেবে থাকতে পারে, যে টু নেশন থিওরি ছিল, যেটা ডিস্ট্রয় করে ফেলছে। জি, এখানে বাংলাদেশের সেন্টিমেন্টে আপনি জানেন যে মার্চ ফর প্যালেস্টাইন হয়েছে, আর রেগুলার এই নিয়ে সভা সেমিনার হয় প্যালেস্টাইনের পক্ষে, এবং সেটা ইসরায়েলের বিপক্ষে যায়। এর ফলে আমরা কিন্তু তাদের রেডার স্ক্রিনে আছি। বাংলাদেশের জনগণের যে ভিউটা, তাতে তারা কাজ করবে আমাদের উপরে, এই গোয়েন্দাগিরি চলতেই থাকবে। সুতরাং আমাদেরকে সতর্ক হতে হবে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আমসা আমিন আপনাকে, এবং অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ফজলুল আলিম রানা, আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আমরাও চাই যুদ্ধ নয়, শান্তি, এবং বিশ্বের যেখানেই নিপীড়িত মানুষ, আমরা সেই নিপীড়িত মানুষের পক্ষে, কে জিতলো কে হারলো সেটি না, আমরা চাই মানবতার জয় হোক এবং এই বর্বরতার এখনই সমাপ্তি ঘটুক। আল্লাহ হাফেজ।